হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছো। তো আমাদের গতদিন কিন্তু জাস্টিস গোটা ড্রামাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখনও পর্যন্ত ড্রামাটা কমপ্লিট করে উঠতে পারোনি বা এখনও পর্যন্ত যারা পড়োনি তারা কিন্তু ভিডিওতে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে জাস্টিস প্লেলিস্ট করা আছে, তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে সমস্ত ভিডিও। ঠিক আছে, গোটা জাস্টিস ড্রামার ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, আর আজ আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং। এই পোয়েমটা আমরা শুরু করব। এটা লিখেছিলেন উইলফ্রেড ওয়েন। ওকে, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ এই পোয়েমের ব্যাকগ্রাউন্ড কিছু একটু আলোচনা করে নিই। নেক্সট দিন থেকে আমরা পোয়েমটা গোটা অ্যানালাইসিস করে নেব। ওকে, তো চলো একটু দেখে নিই। উইলফ্রেড ওয়েন, আমরা জানি উইলফ্রেড ওয়েন ছিলেন একজন ওয়ার পোয়েট। ওকে, তিনি একজন ওয়ার পোয়েট ছিলেন এবং দেখো তার পুরো নাম কি ছিল। দেখো আমরা কিন্তু অনেকেই এই উইলফ্রেড ওয়েনের পুরো নামটা সম্পর্কে জানি না। ফুল নেম হচ্ছে দেখো উইলফ্রেড এডওয়ার্ড সল্টার ওয়েন। একটু দেখে নিও। তিনি জন্মগ্রহণ করেছিলেন, was born on 18th March 1893 in United Kingdom। এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অ্যান্ড ডাইড অন 4th November 1918 ফ্রান্সে। ওকে, তো তিনি যে পোয়েমগুলো লিখেছিলেন, এই যে পোয়েম, বিশেষ করে এই স্ট্রেঞ্জ মিটিং, এই পোয়েমটা তিনি লিখেছিলেন এবং সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু চলছিল। ঠিক আছে, এবং তিনি এই পোয়েমটা লিখেছিলেন যখন, সেটা হচ্ছে তার জীবনের একদম শেষ মাস ছিল, অর্থাৎ হি রোট দিস পোয়েম ইন 1918. He wrote this poem in 1918 in the last month of his life. In the last month of his life. ওকে, অর্থাৎ এই নভেম্বরে তিনি তার এই পোয়েমটা লিখেছিলেন ইন 1918-এ, এবং এটা পাবলিশ করা হয়েছিল কিন্তু তিনি মারা যাওয়ার পর, অর্থাৎ পোস্টথমাসলি। ঠিক আছে, আমরা বলি মারা যাওয়ার পর যদি কোনো পোয়েম লেখা হয় সেটাকে আমরা পোস্টথমাসলি বলি, তাই না? তাহলে তিনি মারা যাওয়ার পর এই পোয়েমটা পাবলিশ করা হয়েছিল। তারপরে দেখো কি বলছে, হি ওয়াজ ফেমাস ফর অ্যান্টি ওয়ার আইডিয়ালিজম, অর্থাৎ তিনি যুদ্ধের কিন্তু সম্পূর্ণ বিরুদ্ধে কথা বলেছেন। কিছু কিছু পোয়েট রয়েছেন, আমরা পড়ব, যিনি বা যারা কি এই ওয়ার্ডটাকে কি বলতেন না, গ্লোরি, মানে এই ওয়ার্ডটা নাকি যারা যুদ্ধ করছে তাদেরকে গ্লোরিফাই করছে, তাদেরকে প্রাইড এনে দিচ্ছে, গর্ব এনে দিচ্ছে। হ্যাঁ, তারা গর্বিত ভীষণভাবে এই যুদ্ধ করে। কিন্তু এই সমস্ত পোয়েটসদের বিরুদ্ধে গিয়ে তিনি সম্পূর্ণভাবে বিরুদ্ধে গেছেন এবং তিনি কি বলেছেন যে না, এই এক ওয়ার্ড হচ্ছে, অর্থাৎ যুদ্ধ মানেই হচ্ছে ধ্বংস, যুদ্ধ মানেই হচ্ছে গোটা দেশের ক্ষতি। ঠিক আছে, সমাজের ক্ষতি, অর্থাৎ যে হারে মানুষ মারা যায়, যে হারে সম্পত্তি ধ্বংস হয়, হ্যাঁ, এত ক্ষয়ক্ষতি, মানুষ মারা যাচ্ছে, এত রক্তস্রোত, এই সমস্ত তিনি একেবারেই মানে মেনে নিতে পারতেন না। ঠিক আছে, সেই জন্য তিনি কী করেছেন, গভীরভাবে কিন্তু সমালোচনা করেছেন সেই সমস্ত পোয়েটদের যারা এই ওয়ারের পক্ষে গেছেন, যুদ্ধের পক্ষে গেছেন, এবং তিনি কিন্তু যুদ্ধের সম্পূর্ণভাবে বিদ্রুপ করেছেন। তিনি বলেছেন যে দ্য পোয়েট এক্সপোজেস, দেখো এখানে বলেছে, হি রিভোল্টস এগেনস্ট দ্য ব্রুটাল ম্যাসাকার অফ ওয়ার উইথ শার্প স্যাটার অ্যান্ড সার্কাজম। দ্য পোয়েট এক্সপোজেস দ্য ভায়োলেন্ট কনসিকুয়েন্সেস অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের যে ভয়াবহ যে ফলাফল সেটার কিন্তু তিনি সমালোচনা করেছেন গভীরভাবে। হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং পোয়েটস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এবং সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত নেতৃত্বদানকারী পোয়েটসরা ছিলেন তার মধ্যে তিনি হচ্ছেন একজন অন্যতম ব্যক্তি। হি ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই সিগফ্রিড স্যাসন। এই সিগফ্রিড স্যাসনের দ্বারা, তিনিও একজন পোয়েট, এই সিগফ্রিড স্যাসনের দ্বারা তিনি কিন্তু গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। ঠিক আছে, বাট ক্রিটিসাইজড, এবং তিনি কি ক্রিটিসাইজ করেছিলেন, কাদেরকে সমালোচনা করেছিলেন, এইমাত্র বললাম পোয়েটস লাইক রুপার্ট ব্রুক বলে তিনিও একজন কবি, পোয়েট। তো তিনি কি করতেন, তিনি তার একটা সনেট লিখেছিলেন যেটার নাম ছিল সোলজার বলে। তিনি একটা তার সনেটে কি বলেছিলেন যে রিফ্লেক্টেড প্রাইড ইন দ্য ইয়াং মেন হু ডাইড ইন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনিও এই সোলজার পোয়েমটা লিখেছিলেন, রুপার্ট ব্রুক। কিন্তু তিনি বলেছিলেন যে সমস্ত ইয়াং মেন, অর্থাৎ যুবক সম্প্রদায় যারা এই যুদ্ধ করছে এবং যুদ্ধতে মারা যাচ্ছে, তারা নাকি শহীদ হচ্ছে। ঠিক আছে, তারা নাকি শহীদ হয়ে যাচ্ছে এবং তারা নাকি খুব মানে ভীষণভাবে গর্ব এনে দিচ্ছে। হ্যাঁ, তারা নাকি গর্বিত হচ্ছে। ঠিক আছে, প্রাইড, তাদের মাঝে নাকি প্রাইড জাগ্রত হচ্ছে। কিন্তু সিগফ্রিড স্যাসন এবং এই উইলফ্রেড ওয়েন, এরা দুজন কিন্তু সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে গেছেন। ঠিক আছে,
আওয়েন ওয়াজ কিল্ড, এবং এই আওয়েন অর্থাৎ উইলফ্রেড আওয়েন কিন্তু মারা গেছিলেন সেই যুদ্ধক্ষেত্রেই অ্যাট দ্য এজ অফ 25, মাত্র 25 বছর বয়সে তিনি মারা গেছিলেন ইন অ্যাকশন, মানে অর্থাৎ যুদ্ধক্ষেত্রেই, ডিউরিং ক্রসিং অফ দ্য সাম্বার ক্যানেল, অর্থাৎ কীভাবে, যখন তিনি সাম্বার ক্যানেল বলে একটা খাল যখন তিনি ক্রস করছিলেন তখন, এবং সেই সময়টা কখন দেখো, এক্স্যাক্টলি 1 উইক বিফোর দ্য সাইনিং অফ দ্য আর্মিস্টাইজ হুইচ এন্ডেড দ্য ওয়ার, অর্থাৎ এই যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক এক সপ্তাহ আগে তিনি মারা গেছিলেন যখন তিনি সাম্বার ক্যানেল পার হচ্ছিলেন। এবং দেখো বিফোর দ্য সাইনিং অফ দ্য আর্মিস্টাইজ বলতে কী বলো তো, ওই যে জল, স্থল আর আকাশ, এই এয়ার, ওয়াটার আর ল্যান্ড, এই 3 জায়গায় যখন যুদ্ধ সম্পূর্ণভাবে থেমে যায়, সেই থেমে যাওয়ার জন্য যে সাইনটা করা হয়েছিল, ঠিক আছে, অর্থাৎ সেটাকে আর্মিস্টাইজ বলা হচ্ছে, বুঝা গেছে। ল্যান্ড, এয়ার আর ওয়াটার, এই 3 জায়গায় যুদ্ধ থেমে যাওয়ার জন্য যে সাইনটা করা হয়েছিল সেটা হচ্ছে আর্মিস্টাইজ। সেই আর্মিস্টাইজের সময় ঠিক এক সপ্তাহ আগে, অর্থাৎ এই সাইনটা করার ঠিক এক সপ্তাহ আগে তিনি কিন্তু মারা গেছিলেন মাত্র 25 বছর বয়সে। অ্যাকর্ডিং টু হিম ওয়ার ইজ এ কাইন্ড অফ বিজনেস, এবং তিনি কি বলতেন, অর্থাৎ এই উইলফ্রেড আওয়েন বলতেন যে এই যুদ্ধ মানে হচ্ছে এক টাইপের একটা বিজনেস, এটা কখনোই মানুষের ভালো হতে পারে না, সবসময় মানুষের এতে ক্ষতি ছাড়া, ধ্বংস ছাড়া কিছু ভালো হতে পারে না, অ্যান্ড ক্যান নট গ্লোরিফাই ওয়ানসেলফ, এবং একজনকে কিন্তু কোনোভাবেই এই যে তার মুখ উজ্জ্বল কখনোই এই ওয়ারের দ্বারা সম্ভব নয়, যুদ্ধের দ্বারা একজনের মুখ কখনোই উজ্জ্বল হতে পারে না, যে না বাবা তুমি যুদ্ধ করে এসছো, বিশাল ভালো কাজ করেছো, এরকমটা তিনি কখনোই বলতেন না, তিনি সম্পূর্ণ এর বিরুদ্ধে গেছেন। হি এক্সপ্রেসড হিজ অ্যাঙ্গার, তিনি তার রাগ প্রকাশ করেছেন অ্যাট দ্য ক্রুয়েলটি অ্যান্ড ওয়েস্ট অফ ওয়ার অ্যান্ড পিটি ফর ইটস ভিকটিমস, এবং তিনি কি বলতেন, তিনি এই যে যুদ্ধের যে মানে ভয়াবহতা, এটার ওপর তিনি প্রচণ্ডভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, এবং অ্যান্ড ওয়েস্ট অফ ওয়ার, এবং যুদ্ধে যে এত ক্ষয়ক্ষতি, মানুষের ক্ষতি থেকে শুরু করে সম্পদের ক্ষতি থেকে শুরু করে সমস্ত কিছু, এই সমস্ত সম্পদের ক্ষতি তিনি মেনে নিতে পারেননি কখনো, এবং সেই সমস্ত মানুষদের অ্যান্ড পিটি ফর ইটস ভিকটিমস, এবং যারা, যে সমস্ত ইয়াং মেনরা বা মানুষরা যারা এই যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছে, তাদের ওপর তিনি সমবেদনা প্রকাশ করেছেন, পিটি অর্থাৎ সমবেদনা প্রকাশ করেছেন সেই সমস্ত ভিকটিমসদের উপর। ওকে, তারপরে কি বলছে দেখো, ইট ওয়াজ পাবলিশড পোস্টথমাসলি, অর্থাৎ পোস্টথমাসলি আমরা কোনগুলোকে বলি, অর্থাৎ মারা যাওয়ার পর যে পোয়েমগুলো প্রকাশিত হয় সেটাকে পোস্টথমাস পোয়েমস বলা হয়। ওকে, তাহলে এই পোয়েমটা পাবলিশ হয়েছিল পোস্টথমাসলি, অর্থাৎ উইলফ্রেড আওয়েন মারা যাওয়ার পরে। কবে? তিনি 1918 মারা গেছিলেন, আর 1919 দেখো পাবলিশ হয়েছিল ইন এডিথ সিটওয়েলস অ্যান্থোলজি, এর অ্যান্থোলজিতে, এডিথ সিটওয়েলসের অ্যান্থোলজিতে, সেটা নাম কি ছিল, হুইলস অ্যান্ড অ্যান্থোলজি অফ ভার্স, এখানে পাবলিশ করা হয়েছিল। অ্যান্ড এ ইয়ার লেটার, এবং তার ঠিক 1 বছর পরে ইন 1920 আবার পাবলিশ করা হয়েছিল, কোথায়, ইন সিগফ্রিড স্যাসনস কালেকশানে, সেটার নাম কি ছিল, পোয়েমস বাই উইলফ্রেড আওয়েন, এই কালেকশানের একটা পোয়েম ছিল, সেখানে 1920 ঠিক 1 বছর পরে, অর্থাৎ 1920 এইটা পাবলিশ করা হয়েছিল। এডিথ সিটওয়েলও পাবলিশ করেছিলেন, আবার সিগফ্রিড স্যাসনের কালেকশনেও পাবলিশ করা হয়েছিল, উইথ অ্যান ইন্ট্রোডাকশন বাই সিগফ্রিড স্যাসন। This poem is the final one of Owen's poem set in the War Requiem of Benjamin Britten, অর্থাৎ ফাইনাল ওয়ান অফ আওয়েন্স পোয়েম সেট, অর্থাৎ তার যে এই বেঞ্জামিন ব্রিটেনের যে ওয়ার রিকুইম বলে একটা পোয়েমের সেট ছিল, সেখানে এই উইলফ্রেড আওয়েনের কিন্তু এই শেষ পোয়েমই হচ্ছে এটা। দিস পোয়েম ইজ দ্য ফাইনাল ওয়ান, অর্থাৎ এই পোয়েমটাই তিনি শেষ লিখেছিলেন তার জীবনে, বোঝা গেছে। এবারে একটা জিনিস দেখো, অন্যান্য পোয়েমের থেকে আলাদা কেন এই পোয়েমটা, কারণ এখানে কিন্তু প্যারারাইমিং কাপলেট বলে একটা রাইম স্কিম রয়েছে, ঠিক আছে। দ্য পোয়েম ইজ রিটেন ইন প্যারারাইমিং কাপলেটস। এবার প্যারারাইমিং কাপলেটটা কিছুটা হাফ রাইমের মতো। কেমন? পোয়েমটা পড়ার সময় দেখবে বেশ কিছু লাইনে পরপর লাইনগুলোতে, যেমন দেখো এখানে কিছু কিছু এক্সাম্পল দিয়েছি, কিল্ড, কোল্ড, টেন্ড, স্টিন্ড, ওয়ার, অর্থাৎ পরপর, এই কিন্তু লাইনগুলো পরপর আছে। একটা লাইনের লাস্টে কিল্ড ওয়ার্ড আছে, আবার পরের লাইনের লাস্টে কোল্ড ওয়ার্ড আছে, ঠিক আছে। এইভাবে টেন্ট, স্টিন্ট, ওয়ার, স্পয়েলড, স্পিল্ড, এরকম। তো এইগুলোকে বলা হচ্ছে প্যারারাইমিং স্কিম, প্যারারাইম স্কিম। কেন? এবার দেখো প্যারারাইমের যে ডেফিনেশনটা সেটা আমরা একটু দেখে নিই। হোয়েন দ্য ফাইনাল সিলেবল ইন দ্য 2 লাইন্স অফ এ পোয়েম নট অনলি এন্ডস উইথ দ্য সেম কনসোন্যান্ট বাট বিগিনস উইথ দ্য সেম কনসোন্যান্ট, বাট দ্য ভাউল সাউন্ডস ইন দ্য 2 syllables are not same. This technique of paradigm was named by Edmund Bluson. The poem has total 4 stanzas of 44 lines. অর্থাৎ এই প্যারাডাইমটা কি বলতো?
রাইম। এটা হচ্ছে শেষ যেটা, অর্থাৎ লাস্ট সিলেবেল, ঠিক আছে, লাস্ট সিলেবেলটা কি না সেম কনসোন্যান্ট দিয়ে শেষ হচ্ছে, কিন্তু কনসোন্যান্ট দিয়ে শেষ হচ্ছে কিন্তু বাট দ্য ভাউল সাউন্ডস আর নট সেম, ঠিক আছে। যেমন কিল্ড, কোল্ড, টেন্ট, স্টিন্ট, ওয়ার, ওয়্যার, স্পয়েলড, স্পিল্ড, এরকম আরও আছে। পোয়েমটা তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। আর দেখো, দিস টেকনিক অফ প্যারাডাইম ওয়াজ নেমড বাই এডমান্ড ব্লুসন। এই যে প্যারাডাইম স্কিমটা, এটার নামকরণ করা হয়েছিল এডমান্ড ব্লুসনের দ্বারা, এবং এই পোয়েমটার 44টা লাইন আছে, 44 টোটাল লাইন আছে, আর টোটাল 4টে স্ট্যাঞ্জা আছে, ঠিক আছে। তো এই একটুখানি তোমাদের বলে দিলাম স্ট্রেঞ্জ বিটিং পোয়েমটা শুরু করার আগে। নেক্সট দিন আমরা পোয়েমের লাইন বাই লাইন অ্যানালাইসিসে যাব, ঠিক আছে। দেখো, তোমাদের কাছে যদি আরও এক্সট্রা কোনো ইনফরমেশান থেকে থাকে তোমরা তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আমারও যদি কোথাও বাদ গিয়ে থাকে তোমরা একটু বলো, ওকে। তো ঠিক আছে, চলো আজকে অবধি, দেখা হচ্ছে নেক্সট দিন পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।